ক্লাসের দিকে চলে আসি। তাহলে গত ক্লাসটাতে আমরা হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয় সেটা একটু আলোচনা করেছিলাম, এবং বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে হিসাব করতে হয় সেটার জন্য আমরা রিডবার্গ সমীকরণটা দেখেছিলাম। রিডবার্গ সমীকরণে যে রাশিগুলো ব্যবহৃত হয় সেই রাশিগুলোর পরিচয় আমরা জেনে নিয়েছিলাম, মনে আছে? তাহলে গতকাল রিডবার্গ সমীকরণ আমরা পড়ছিলাম যে এরকম ছিল যে 1/λ। তাহলে আমরা হাইড্রোজেনের উদ্দীপিত ইলেকট্রনটা যখন শক্তি বিকিরণ করে নিচের শক্তি স্তরগুলোতে আসে তখন সে যে শক্তিটা ছাড়বে সে বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করার জন্য এই রিডবার্গ একটা সমীকরণ আমাদের সামনে উপস্থাপন করছেন। এই সমীকরণটা হচ্ছে 1/λ = RH into Z² into 1/n1² minus 1/n2², যেখানে প্রত্যেকটা রাশির পরিচয় দিয়েছিলাম যে ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এইচ এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এবং এই ধ্রুবকের মান অনেকগুলো এককে থাকতে পারে বইতে, তো আমরা শুধুমাত্র ন্যানোমিটার এককটাই মনে রাখি যাতে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়। তাহলে ন্যানোমিটার এককে এই রিডবার্গ ধ্রুবকের মানটা হচ্ছে 1.09678 ইন্টু 10⁻² ন্যানোমিটার ইনভার্স। তো স্যার এখানে ন্যানোমিটার ইনভার্স কেন দিয়েছি? ন্যানোমিটার তো তরঙ্গ দৈর্ঘ্যের একক বুঝলাম, কিন্তু এটা ইনভার্স কেন আসছে বলতে পারবে? স্যার 1/, আছে স্যার। ভেরি গুড। 1/λ হওয়ার কারণে আমরা যেহেতু 1/λ মান নির্ণয় করতেছি সেই জন্য এখানে ন্যানোমিটার ইনভার্স আসছে। এখন জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমাদের সিলেবাসে মূলত হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী আছে বলে হাইড্রোজেনের জন্য আমরা জেড এর মানটা বসাবো 1। যদি বাই চান্স অন্য কোনো মৌল দিয়ে দেয় আমাদের প্রশ্নের মধ্যে, তখন সেক্ষেত্রে আমরা ওই মৌলের পারমাণবিক সংখ্যাটা বসাবো। এখন সিলেবাসে যেহেতু শুধুমাত্র হাইড্রোজেনের বর্ণালী আছে সেই জন্য দেখবে যে হয়তো আমাদের অক্ষরপত্র বইতে এই জেডটা নেই, Z² নেই, সরাসরি ভাবে দেওয়া আছে RH into 1/n1² minus 1/n2²। জেড এর মানটা 1 বলে ওইটা দেয়নি, ঠিক আছে? ওকে, তাহলে এরপর n1টা হচ্ছে নিম্ন শক্তি স্তর, অর্থাৎ ইলেকট্রন যেখানে আগে ছিল অথবা যেখানে ফিরে আসবে, ইলেকট্রন যেখানে ফিরে আসবে সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর n2টা হচ্ছে উচ্চ শক্তি স্তর, অর্থাৎ যেখান থেকে আসবে। কথাগুলো কি মনে থাকবে স্যার? n1টা হচ্ছে যেখানে সে ফিরে আসবে, যেখানে ফিরে আসবে সেটা হচ্ছে n1, আর যেখান থেকে ফিরে আসবে সেটা হচ্ছে n2। তাহলে এই মানগুলো যদি আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দেয়, হয়তোবা সেটা আমাদেরকে চিত্রের মাধ্যমে দিতে পারে, অথবা ধরো আমাদের বিকিরণের চিত্র দিয়ে দিতে পারে, অথবা এই চিত্রটা দিয়ে দিতে পারে, এভাবে চিত্রের মাধ্যমে আমাদেরকে বলে দিতে পারে। তখন সেক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে সেটা নির্ণয় করব। এখন এই যে রিডবার্গ সমীকরণ, এই রিডবার্গ সমীকরণ ব্যবহার করে হাইড্রোজেনের যে রেখা বর্ণালী, সেই রেখা বর্ণালীটা নির্ণয় করতে গিয়ে অনেক বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন। তার মধ্যে প্রথম যিনি সফলতা লাভ করেছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী বামার। নাম কি বলছি স্যার? বিজ্ঞানী বামার। বামার। তাহলে উনি প্রথম সফলতা লাভ করেছিলেন। তাহলে উনি দেখেছিলেন যে বিভিন্ন ধরনের উচ্চ শক্তি স্তর থেকে, আচ্ছা দেখি আমি বামার সিরিজটা নিয়ে আলোচনা করব। তো বামার সিরিজটা পড়ার জন্য আমরা একটা ছবি দেখে নিই, ছবিটা দেখে কিছুটা বলতে পারবো। আবার দেখি স্যার একটু ছবিটা। এই ছবি দেখে কি স্যার কিছু বলতে পারতেছি? ধরো ভেতরেরটা হচ্ছে, এখানে ছবিটা আমি ওই যে ভিডিও থেকে করে নিছি, তো জিআইএফ করে নিছি, সেজন্য পুরোটা আসে নাই। তো এখানে দেখো, এখানে নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে এখানে অনেকগুলো শক্তি স্তর দেখানো হয়েছে। তো বামার সিরিজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি স্যার, যে উদ্দীপিত ইলেকট্রন বিভিন্ন ধরনের শক্তি স্তরগুলো থেকে কোথায় আসতেছে? নিম্ন শক্তি স্তর। কোথায় নিম্ন শক্তি স্তর কোনটাতে আসতেছে?
দ্বিতীয় দ্বিতীয়। দ্বিতীয় Very দ্বিতীয় good. শক্তি স্তর। তাহলে আমরা বামার সিরিজটাকে এভাবে বলতে পারি না যে উদ্দীপিত ইলেকট্রন যখন বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে তখন যে বিকিরণটা হয় সে বিকিরণটা বিজ্ঞানী বামার আবিষ্কার করেছেন বলে এটাকে বামার সিরিজ বলা হয়। এখন সিরিজ বলার কারণটা কি, সিরিজ মানে কিন্তু একটা কালার না। সিরিজ মানে যেমন আমরা যখন কোন একটা সিরিজ দেখি, তো সিরিজে কি শুধু স্যার একজন থাকে বা একটা কালার থাকবে কিনা? সিরিজ মানে হচ্ছে অনেকগুলো কালারের একটা সমষ্টি। তো বামারের ক্ষেত্রেও আমরা অনেকগুলো কালারের একটা সমষ্টি পাই। তাহলে আমরা একটু দেখে নিই আমরা বামার সিরিজটা কি কি বলছে। যে উদ্দীপিত ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তরগুলো থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে তখন যে বিকিরণটা হয় সেটা বিজ্ঞানী বামার 1885 সালে আবিষ্কার করেছেন এবং এই সিরিজটাকে বলা হয় বামার সিরিজ। এটা মূলত দৃশ্যমান অঞ্চলে হয়, অর্থাৎ আমরা যে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য পড়ছিলাম কত থেকে কত স্যার মনে আছে? 380 থেকে ভেরি 780। গুড, ভেরি গুড, 380 থেকে 780 ন্যানোমিটার। তাহলে আমরা দেখবো যে এক্ষেত্রে যে বিকিরণটা হচ্ছে সেই বিকিরণটা 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যেই হচ্ছে। এই জন্য এই বামার সিরিজের ক্ষেত্রে যে বিকিরণটা হয় সেই বিকিরণটাকে আমরা দেখতে পাবো, খালি চোখে আমরা এই বিকিরণটাকে দেখবো, বিভিন্ন কালারের দেখবো। এই জন্য দেখো এখানে যে একটা ওই যে ব্র্যাকেট দিয়ে দিচ্ছে ছবির মধ্যে, দেখছো একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছে নিচে, এই যে ব্র্যাকেটের মধ্যে দেখো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা সবগুলো আছে, বেনিয়া সহ কলার মধ্যেই আছে। এটা দৃশ্যমান অঞ্চলে হবে এবং বামার প্রথম সফলতা লাভ করেছিলেন বলে উনি অনেক খুশি হয়ে এই যে লাইনগুলো পাওয়া যাচ্ছে সেই লাইনগুলোকে কিছু নামে, স্পেশাল কিছু নাম দিয়ে এগুলোকে চিহ্নিত করেছিলেন। যেমন দেখো আমরা যদিও জানি যে কি কোন একটা পরমাণুতে অসংখ্য শক্তি স্তর থাকতে পারে, ইনফিনিটি পর্যন্ত অসংখ্য শক্তি স্তর থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখন পর্যন্ত 7টা পর্যায়ের কথা পড়েছি, পর্যায় সারণীতে পর্যায় তো 7টা পড়ছি আমরা, সেই জন্য এখানে 7টা শক্তি স্তর দিয়ে দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি না স্যার ছবিতে? জি স্যার। তার মধ্যে প্রথম লাইন আমরা ধরবো যে এটাকে 3 থেকে যেটা নামতেছে, অর্থাৎ 3 থেকে 2 তে যেটা নামতেছে সেটা হচ্ছে প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন। এভাবে লাইনগুলো হিসাব করা হয়। লাইন কোনটা কি বুঝছি স্যার? ইলেকট্রন সবগুলো তো দুইতে নামতেছে, তখন আমরা প্রথম লাইন হিসাব করবো কোনটাকে? 3 থেকে। 3 থেকে যেটা নামছে সেটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন। এভাবে বিভিন্ন লাইনের মাধ্যমে আমরা কিছু রেখা বর্ণালী পাবো। তাহলে এখন উনি যেহেতু প্রথম সফলতা লাভ করেছেন সেজন্য উনি প্রথম লাইনটাকে নাম দিয়েছিলেন আলফা। নামগুলো মনে রাখতে হবে স্যার, প্রথম লাইনটার নাম হচ্ছে আলফা। তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই লাইনগুলোকে উনি একইভাবে বিটা, গামা, ডেল ইত্যাদি নামে চিহ্নিত করছিলেন। এখন যদি স্যার আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এভাবে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বিটা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? আর একটু বলছি যে প্রশ্নটা একটু খেয়াল করি। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বিটা যে রেখা সে বিটা রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা কি পারবো স্যার? বিটা রেখা মানে কোত্থেকে কোথায় নামবে ইলেকট্রন? তৃতীয় থেকে দ্বিতীয়। না স্যার, একটু বলেছে। চতুর্থ থেকে দ্বিতীয়। ভেরি গুড, দ্বিতীয়। চতুর্থ থেকে অর্থাৎ 4 থেকে 2। ইলেকট্রন 3 থেকে 2তে নামলে সেটা হচ্ছে আলফা, 4 থেকে 2তে নামলে বিটা, 5 থেকে 2তে নামলে গামা, 6 থেকে 2তে নামলে ডেল। এভাবে উনি 4টা বিশেষ নাম দিয়েছিলেন এবং উনি এটা দিয়েছিলেন মূলত উনি যে বর্ণালীগুলো পেয়েছিলেন সেগুলো দৃশ্যমান অঞ্চলের মধ্যে ছিল বলে মূলত এইভাবে নাম দেওয়া হয়েছে। অন্য কোনো সিরিজের মধ্যে আমরা এ ধরনের নাম দেখবো না, শুধুমাত্র বামারের ক্ষেত্রে এই ধরনের কিছু নাম আমরা দেখতে পাবো। তাহলে আমরা এখানে আর একটু দেখে নিই, একটা ছবি দেখো। আমি এখানে আলফা, বিটা, গামা, ডেল 4টা রেখাকে দেখিয়েছি। তাহলে আলফা রেখা বলা হচ্ছে কোনটাকে? 3 থেকে যখন 2তে নামে সেটাকে বিটা বলা হচ্ছে, 4 থেকে 2, গামা বলা হচ্ছে 5 থেকে 2, ডেল 6 থেকে 2। মনে থাকবে স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে এভাবে উনি বিভিন্ন রেখাগুলোকে বিভিন্ন নামে চিহ্নিত করছিলেন। এখন যদি আমরা প্রথম লাইনটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে যাই, তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত দেখো। প্রথম লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা রেডবার্গ সমীকরণের সাহায্যে নির্ণয় করব।
তাহলে এখানে RH এর মানটা বসাইছি, Z এর মানটা কত বসাবো স্যার? যেহেতু আমরা হাইড্রোজেনের জন্য হিসাব করছি, তাহলে Z এর মানটা 1 স্কয়ার। 1 এখন N1টা কত হচ্ছে? ইলেকট্রন নামতেছে কোথায়? দ্বিতীয় শক্তি স্তরে না? জি তৃতীয় স্যার 2 জি স্যার। তাহলে N1 তাহলে 2 স্কয়ার করলে কত হবে? 4। 4 তাহলে প্রথম লাইন আমরা পাচ্ছি কোত্থেকে? ইলেকট্রন কোত্থেকে নামলে প্রথম লাইনটা পাবো? তৃতীয় 3। তাহলে এখানে N2 এর মানটা যদি আমি 3 বসাই, তাহলে 3 স্কয়ার সমান কত? 9। তাহলে আমরা যদি এখানে কাজটা করি, দেখো এই যে 1 বাই ল্যামডার একটা মান বের করতে পারবো না এখান থেকে, এই সমীকরণ থেকে পারবো এখান থেকে। তাহলে এখান থেকে পারার পরে যেহেতু আমাদের ল্যামডার Yes, মানটা yes. ল্যামডার মানটা যেহেতু নির্ণয় করতে হবে, সেজন্য আমরা এখানে কি করব? 1 বাই ল্যামডার মান যেটা পেয়েছি সেখান থেকে যদি ল্যামডা বের করতে, তাহলে কি করতে হয়? তো আমাকে 1 বাই ল্যামডা মান দেওয়া আছে, সেখান থেকে আমি ল্যামডা মানটা কিভাবে পাবো? স্যার ওটাকে 1 দ্বারা ভাগ করে ভেরি গুড। তাহলে এটাকে আমরা 1 দ্বারা ওটাকে 1 দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ 1 ডিভাইডেড বাই যে মানটা পেয়েছি সেটা। তাহলে এভাবে আমরা ল্যামডার মানটা নির্ণয় করতে পারবো। বুঝছি এটা? জি স্যার কারো তো সমস্যা নেই? ধরো আমাকে দেওয়া আছে এরকম যে 1 বাই x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু কত হবে স্যার? হাফ। উল্টা করে দিব। এখানে একই রকম 1 বাই ল্যামডা ইকুয়ালস টু দেওয়া, আমরা একটা মান নির্ণয় করবো, সেখান থেকে ল্যামডা পেতে হলে আমরা 1 বাই ওই মানটা বসা দেবো, 1 বাই যেটা পাইছি সেটা বসাবো। তাহলে এখান থেকে আমরা পাবো 656.46 ন্যানোমিটার। তাহলে এটা কি দৃশ্যমান অঞ্চলের মধ্যে হচ্ছে কিনা? 656 জি ন্যানোমিটার স্যার এটা কি দৃশ্যমান অঞ্চলের মধ্যে আছে? আছে স্যার। তাহলে আমরা এই দৃশ্যমান জি অঞ্চলের স্যার। মধ্যে থাকার কারণে প্রথম লাইনের জন্য একটা নির্দিষ্ট রেখা পাবো, একটা নির্দিষ্ট কালারের রেখা পাবো। এখন আমি যদি বলি যে তোমরা বামার সিরিজের ক্ষেত্রে তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, পারবে? বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, এখন আমি দাঁড়াও, পারবে তো তোমরা একটু জিজ্ঞেস করে নিয়ে দেখি। তারেক কি শুনতে পাচ্ছ আমাকে? তারেক শুনতে পেলে আনমিউট করো। তারেক মানে শুনতে পাচ্ছে না। আচ্ছা মাহবুর রহমান। জি স্যার। আচ্ছা তুমি কি বলতে পারবা যে তৃতীয় লাইনের জন্য N1 N2 এর মান কত বসাবো? এগুলো তো ফিক্সড, RH এবং Z এগুলো তো ফিক্সড। তাহলে N1 N2 এর মান কত বসাবো স্যার তৃতীয় লাইনের জন্য? N1 এর মান 2 আর N2 এর মান তৃতীয় লাইন। স্যার জি স্যার না স্যার, একটু চিন্তা করে দেখি। হ্যাঁ 5 স্যার 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 এক্স্যাক্টলি বলতে হবে কোনটা, 4 না 5? স্যার স্যার হবে না স্যার, এটা 5। দেখো এটা তো দ্বিতীয় শক্তি স্তর, নিচেরটা হচ্ছে কি প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এভাবে দেওয়া আছে। আচ্ছা তাহলে দেখো তো, আমি বলছি তৃতীয় লাইন, তাহলে তৃতীয় লাইনটা আসছে কোত্থেকে? এই যে এখান থেকে না? এটা তো প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। তৃতীয় লাইনটা আসতেছে মূলত কোত্থেকে স্যার? 5 থেকে। দেখি 2 তো 3 4 5 নম্বর শক্তি স্তর থেকে আসলে সেটাকে আমরা বলবো তৃতীয় লাইন। মাহবুর রহমান বুঝছো? জি স্যার। কারো সমস্যা? কারো কি বুঝতে সমস্যা হয়েছে এটা? তৃতীয় লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য যদি আসে পরীক্ষায়? আচ্ছা আমি ধরে নিচ্ছি যেহেতু রেসপন্স নেই, তাহলে সবাই পারবে, কারো সমস্যা নেই। তাহলে এভাবে আমাদেরকে যততম লাইনই বলুক না কেন পারবো কিনা স্যার? আমাকে বলছে যে বামার সিরিজের পঞ্চম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, কোনো সমস্যা নেই স্যার। বামার সিরিজ বললে ইলেকট্রন নামবে দ্বিতীয় শক্তি স্তরে, তার মানে N1 2। এখন এটা কিভাবে বুঝবো যে আমার N2 টা কত? যেমন একটু চিন্তা করে দেখো, তোমাকে যখন আমি প্রথম লাইন বলতেছি তখন আসছে যে কোত্থেকে? 3 থেকে, অর্থাৎ 2 এর সাথে 1 যোগ করে দিবা। যততম লাইন বলবে 2 এর সাথে তত যোগ করে দিবা। প্রথম লাইন বলে 2 এর সাথে 1 যোগ করো 3,
পঞ্চম লাইন বললে 2 এর সাথে কত যোগ করব স্যার? 2 আহা স্যার বুঝি নাই। প্রথম লাইন বললে আমি 2 এর সাথে 1 যোগ করব, 2 এর সাথে 1 যোগ করলে 3, তার মানে তৃতীয় শক্তি স্তর থেকে আসবে, n2 এর মান হবে 3। দ্বিতীয় লাইন স্যার বললে যদি চতুর্থ লাইন বলে তাহলে 4 এর সাথে 1 যোগ করতে হবে। 1 কেন স্যার? 2। বামার যে 2 2তে 2 নামে, যোগ বামারের বেলায় ইলেকট্রন 2তে নামে, সেজন্য যততম লাইন বলবে ওইটার সঙ্গে 2 যোগ করে দিবা। তৃতীয় বুঝছি লাইন, স্যার। তৃতীয় লাইন হলে কি 2 এর সাথে 3 যোগ, তাহলে 5 থেকে নামবে। চতুর্থ লাইন 2 এর সাথে 4 যোগ, 6 থেকে নামবে 6 ইলেকট্রন। বুঝছি স্যার? এভাবে যদি আমাকে এখন যদি পঞ্চম লাইনটা বলে তাহলে কত থেকে নামবে ইলেকট্রন এটা জিজ্ঞেস করতেছি নয়নকে। 7 বামারের ক্ষেত্রে পঞ্চম লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় যদি আসে তাহলে পঞ্চম লাইনটা কোত্থেকে নামবে, অর্থাৎ n1 n2 এর মান কত হবে সেটা বলতে পারবে নয়ন? 7 স্যার। 7 থেকে নামবে কোথায়? 7 থেকে 2 এর মধ্যে নাম্বার। ভেরি গুড, 7 থেকে 2 তে নামবে। তাহলে এভাবে আমরা যততম লাইনই বলুক না কেন আশা করি পারবো। শুধু এখানে এই দুইটা মান বসালে ক্যালকুলেশন তো করতে পারবো। আচ্ছা হ্যাঁ স্যার। ওকে, তাহলে এভাবে আমরা যে কোনো লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের পরীক্ষা এভাবে লাইন দিয়ে বলে দিতে পারে, অথবা এখানে যেরকম বিকিরণের ছবি দেওয়া আছে স্যার এরকম করে ছবি একটা দিয়ে দিতে পারে। ধরো এখানে তোমার পরীক্ষায় এই বিকিরণের ছবিটা দিয়ে দিল যে এই লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মানটা নির্ণয় করো, তাহলে তোমাকে n1 n2 এর মানটা ছবি থেকে দেখে খুঁজে নিতে হবে। তাহলে স্যার এখানে ছবি দেখে কি বলতে পারবো এখানে যে লাইনটা দেখা যাচ্ছে সেখানে n1 n2 কত? ছবি থেকে এটা বলবে n2 আমাকে হচ্ছে সামি বলবে। জি স্যার। তুমি বলবে ছবিতে যে লাইনটা দেখা যাচ্ছে এখানে কার্সর তো দেখতে পাচ্ছ আমার, এই লাইনের জি জন্য স্যার। n1 n2 কত দেখি বলো তো, যদি পরীক্ষা এরকম করে আসে। স্যার n1 হচ্ছে 2 আর n2 হচ্ছে 5 স্কয়ার 10। এভাবে স্যার 10 7 হচ্ছে 7 স্যার, এটা 7 না 7 থেকে নামতেছে না। তাহলে 14 1/14। ও স্যার, আমরা কি স্কয়ার এবং 2 কি একসাথে করে ফেলছি, একই করে ফেলছি? স্যার 5 যোগ করবা 2। হ্যাঁ, তাহলে 5 এ 2 এ 7, ঠিক আছে। পঞ্চম লাইন যেহেতু এটা 5 এ 2 এ 7, 7 থেকে নামতেছে, কিন্তু ও যেটা বলতেছে যে 14 কিভাবে হয় স্যার? স্কয়ার করলে তো 7 স্কয়ার সমান কত? 49 স্যার। সরি 49। স্যার। এখানে 14 কেন হবে স্যার? এরকম ভুল যাবে না সরি ভাই। স্যার। ঠিক আছে, স্কয়ার হলে জি ইয়া স্যার। করে বলতে। আচ্ছা, তাহলে আমাদেরকে যে কোনো লাইন বললে পারবো বা চিত্র দিয়ে দিলে পারবো কিনা স্যার? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এরপর যদি আমাদেরকে এভাবে আলফা বিটা গামা জি দিয়ে দেয়, স্যার। আলফা বিটা গামাটা শুধুমাত্র বামানের জন্য আসবে, অন্য কোনো ক্ষেত্রে আলফা বিটা গামা নাম নাই। তাহলে এখান থেকে এটাও কি পারবো কিনা? আলফা বিটা গামা ডেল লাইনের জন্য যদি তরঙ্গ দৈর্ঘ্য বলে পারবো আশা করি, যেহেতু ছবিটা দেখছি। তাহলে বামার গেল, বামারটা আবিষ্কার করার কারণে বিজ্ঞানী বামার নোবেল পুরস্কারও ভূষিত হয়েছিলেন। এটা ছিল একটা যুগান্তকারী আবিষ্কার, এর আগে কেউই পারে নাই এই হাইড্রোজেনের বর্ণালীটাকে চিহ্নিত করতে। আচ্ছা, তো বামার সাহেব যখন সফলতা লাভ করেছিলেন তখন ওনার দেখা দেখি, যেহেতু উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেজন্য ওনার দেখা দেখি অন্যান্য বিজ্ঞানীরাও চেষ্টা করতেছিলেন কিভাবে অন্যান্য বিকিরণগুলো পাওয়া যায়। অর্থাৎ বামার যেহেতু পেয়েছেন যে উদ্দীপিত অবস্থা থেকে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে নামতেছে, তাহলে এখন অন্যান্য বিজ্ঞানীরা চিন্তা করতেছে যে ইলেকট্রনকে সবসময় কি দ্বিতীয়তে নামবে, অন্য কোনো শক্তি স্তরে কি নেমে আসতে পারে না। তো এটা নিয়ে গবেষণা করতে করতে এরপরে বামারের পরে যিনি সফলতা লাভ করেছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী লাইম্যান। তাহলে লাইম্যান কি দেখেছেন সেটা আমরা ছবির মাধ্যমে দেখিনি। লাইম্যান কি দেখছেন দেখি। এখান থেকে আমি জিজ্ঞেস করব লাইম্যান সিরিজটা কি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি স্যার? একজন বলবে দেখি, কাজজন জিজ্ঞেস করি। ইলেকট্রন প্রথম শক্তি স্তরে চলে আসে। ভেরি গুড, তাহলে ইলেকট্রন বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসতেছে। চলে আসে। জি স্যার। তাহলে লাইম্যান সাহেব পর্যবেক্ষণ করছে যে বামার সাহেব তো দেখেছিলেন যে কি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে নামতেছে, কিন্তু লাইম্যান দেখেছেন ইলেকট্রন গুলো উত্তেজিত অবস্থা থেকে অথবা উচ্চ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসতেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা দেখে নিই।
তাহলে একই রকম সংজ্ঞা, উদ্দীপিত ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে যখন প্রথম শক্তি স্তরে নেমে আসে তখন যে বিকিরণ হয় সেটাকে বিজ্ঞানী লাইম্যান 1905 সালে প্রায় 20 বছর পরে আবিষ্কার করেছেন। এমন না যে আজকে একজন আবিষ্কার করছে কালকে আরেকজন আবিষ্কার করে ফেলবে। বাবার সাহেব আবিষ্কার করেছিলেন 1885 সালে আর উনি 1905 সালে, প্রায় 20 বছর পরে গিয়ে এটা আবিষ্কার করতে পারছেন। তাহলে এই সিরিজটাকে বলা হচ্ছে লাইম্যান সিরিজ এবং এটা অতি বেগুনি অঞ্চলের মধ্যে হয়। তাহলে আমাদের এখানে যে বিকিরণের ছবিটা দেওয়া আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ওইটা কোথায় দিছে, বেগুনির মধ্যে, অর্থাৎ অতি বেগুনি অঞ্চলের মধ্যে এই সিরিজটা সৃষ্টি হবে। তাহলে অতি বেগুনি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কি মনে আছে? জি স্যার। জি স্যার। কত থেকে কত? সামি বলো। সামি জি স্যার বলছো প্রথমে। স্যার 400 থেকে 500। না স্যার, অতি বেগুনি হলে ওটা তো তুমি শুধু দৃশ্যমানের বেগুনি বলতেছো। অতি বেগুনি 10 থেকে তরঙ্গ দৈর্ঘ্য 380। 10 থেকে 380, এটা একটু খেয়াল রাখবো স্যার। 380। 10 থেকে 380, আমাদেরকে সবগুলো মনে রাখার দরকার নেই। এই হাইড্রোজেনের বর্ণালী নিয়ে যদি কোনো ম্যাথ আসে তাহলে আমরা অতি বেগুনিটা মনে রাখবো, অবলোহিত মনে রাখবো, অর্থাৎ আইআর, ইউভি এবং ভিজিবল দৃশ্য মানে তিনটে অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য মানগুলো মনে রাখতে চলবে আমাদের। তাহলে এটা অতি বেগুনি অঞ্চলের মধ্যে হবে। এবং এখানে দেখো আমরা তাহলে লাইন পাচ্ছি কয়টা স্যার? দেখো একটু ছবিটার দিকে যদি তাকাই, ইলেকট্রনগুলো বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসছে। তাহলে এখানে শক্তি স্তর উপরের কত দেখানো হয়েছে স্যার? এন এর মান ইনফিনিটি। ইনফিনিটি। তাহলে বিভিন্ন ইনফিনিটি মানে অসীম, মানে বিভিন্ন ধরনের উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে নেমে আসতে পারে। তাহলে এক্ষেত্রে যদি আমাদেরকে লাইনের সংখ্যা বলে তাহলে আমরা লাইন গুণা শুরু করবো কোত্থেকে? উপর থেকে না নিচ থেকে? কোত্থেকে? মানে 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, এগুলো গোনা শুরু করবো কোত্থেকে? উপর না নিচ? আর নিচ থেকে এখান থেকে গোনা শুরু করবো। নিচ থেকে। তাহলে এখান থেকে দেখো এটা প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন, ষষ্ঠ লাইন, এইভাবে আমরা বিভিন্ন ধরনের লাইন পেয়ে যাব লাইম্যান সিরিজের ক্ষেত্রে। এখন আমি জিজ্ঞেস করছি প্রভাকরকে, প্রভাকর তুমি বলবা যে লাইম্যান সিরিজের ক্ষেত্রে চতুর্থ লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় যদি আসে তাহলে সেক্ষেত্রে তুমি n1 n2 কত ধরবে? আবার বলছি n1 টা হচ্ছে ইলেকট্রন যেখানে আসতেছে, যেখানে ফিরে আসবে, আর n2 হচ্ছে যেখান থেকে আসবে। এখন আমাকে বলতে হবে যে লাইম্যান সিরিজের ক্ষেত্রে চতুর্থ লাইনের জন্য আমরা n1 n2 কত ধরব? প্রভাকর হ্যাঁ, প্রভাকর বলো। তোর ডিস্টার্ব হচ্ছে মনে হয়, কথা বলতেছে, আসতেছে না। তাহলে অন্য কেউ ইশতিয়াক আছে আজকে? স্যার n1 এর মান হচ্ছে 1। n1 এর মান 1 আর n2? জি স্যার। n2 এর মান 6। 5। n2 কত ধরবো স্যার চতুর্থ লাইন হলে? 5 5 স্যার। 5, ভেরি গুড। তাহলে এভাবে হিসাব করবো যে 4 এর সাথে 1 যোগ করবো 5। ইলেকট্রন যেহেতু একে নামবে তাহলে চতুর্থ লাইনটা আসবে 5 থেকে, 4 এর সাথে 1 যোগ করে 5। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লাইন দিয়ে যদি আমাদের পরীক্ষায় ম্যাথ আসে আশা করি আনসার করতে পারবো। এখন আমি প্রথম লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করে দেখিয়েছি। প্রথম লাইনের ক্ষেত্রে আমরা দেখো সূত্র একই, এখানে RH এবং Z এর মানটাও সেম, শুধু n1 টা হচ্ছে কত? প্রথম 1। লাইনের ক্ষেত্রে n1 এর মান হচ্ছে 1 আর n2 এর মান প্রথম লাইনের জন্য হচ্ছে 2, তার 2 হলে এখানে হচ্ছে 4। হিসাব করে আমরা ল্যামডার মানটা যদি নির্ণয় করি ল্যামডা মানটা আসবে 121.5 ন্যানোমিটার, যেটা অতি বেগুনি অঞ্চলের মধ্যে পড়ে। তো এইভাবে আমাদেরকে যে কোনো লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় দিলে আশা করি পারবো, সমস্যা হবে না। কারো কি সমস্যা হবে? বুঝতে পারি নাই এরকম সমস্যা হবে না, তাহলে এটাকে স্কিপ করে যাচ্ছে। এরপরে ইমেনের পরে যিনি সফলতা লাভ করেছেন এই বর্ণালী নির্ণয়ে তিনি হচ্ছেন বিজ্ঞানী প্যাসচেন। তাহলে উনি কি দেখছেন সেটা আমরা দেখে নিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উনি দেখেছেন যে বিভিন্ন ধরনের উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিচে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে নেমে আসতেছে।
তার তৃতীয় শক্তি স্তরে নেমে আসছে যে বিকিরণটা দেখাচ্ছে সেটা কালার কিরকম দেখাচ্ছে স্যার? এই যে একটা তীর চিহ্ন দিয়ে কালার দেখাচ্ছে লাল স্যার, অবলোহিত স্যার, লাল। তাহলে আমরা বলতে পারি প্যাস্টেন সিরিজটা হচ্ছে অবলোহিত অঞ্চলে। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা দেখিনি। বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে নেমে আসলে সেটাকে বলবো আমরা প্যাস্টেন সিরিজ। এটাকে বিজ্ঞানী প্যাস্টেন 1908 সালে আবিষ্কার করেছেন। 3 বছর পরে, লাইমেনের 3 বছর পরে এটা আবিষ্কার করা হয়েছে। এই সিরিজটাকে বলা হচ্ছে প্যাস্টেন সিরিজ এবং এটা অবলোহিত অঞ্চলের মধ্যে হবে। অর্থাৎ এটা আমরা কি দেখতে পাবো? অবলোহিত অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের মান কত স্যার মনে আছে? আইআর এর তরঙ্গ দৈর্ঘ্য আইআর এর তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে, মনে করতেছে না এখন কিন্তু আমি বলে দিচ্ছি, স্যার মনে হয় 780 থেকে। হ্যাঁ 780 থেকে 1 মিলিমিটার, 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। তার মানে অনেক বড় একটা অঞ্চল। ঠিক আছে, তাহলে এটাও আমাদের চোখ দেখতে পাবে না। তাহলে আমরা দেখবো শুধুমাত্র এখানে যতগুলো সিরিজ আমরা পড়বো তার মধ্যে আমরা দেখতে পাবো শুধুমাত্র ওই বামার সিরিজটাকে, বাকি কোনো সিরিজের আলো আমরা দেখতে পাবো না খালি চোখে। তাহলে এক্ষেত্রেও আমরা অনেকগুলো লাইনের কথাবার্তা বলতে পারি। তাহলে প্যাস্টেনের ক্ষেত্রে লাইনগুলো আশা করি পারা যাবে, অনেকগুলো লাইন। এবং প্রথম লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মানটা নির্ণয় করেছি। আমি আর এগুলো দিয়ে না যা, যেহেতু দুইটা আগে আলোচনা করেছি, এভাবে লাইন থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করতে পারবো, বা বিকিরণের ছবি দিলে সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করতে পারবো। তবে প্যাস্টেন বললে আমরা বুঝে নিব যে n1 এর মান হবে 3। এখন সেখান থেকে আমাদের যততম লাইন বলবে তততম লাইন 3 এর সাথে যোগ করে দিব। যেমন চতুর্থ লাইন বললে 3 এর সাথে 4 যোগ করব, আমার n2 এর মান হবে 7। বুঝছি তো স্যার? ওকে, তাহলে স্কিপ করে যাচ্ছি জি এটা। স্যার। এরপর হচ্ছে প্যাস্টেনের পরে যিনি সফলতা লাভ করেছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী ব্র্যাকেট নামটা একটু আজব টাইপের। তাহলে উনি দেখেছেন যে বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে চতুর্থ শক্তি স্তরে নেমে আসছে। অর্থাৎ এক একজন বিজ্ঞানী দেখছেন যে উদ্দীপিত ইলেকট্রন এক একটা শক্তি স্তরে নেমে আসতেছে। তাহলে উনি দেখেছেন যে উদ্দীপিত ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে চতুর্থ শক্তি স্তরে নেমে আসতেছে। এবং এক্ষেত্রে যে বিকিরণটা হচ্ছে সেই বিকিরণটা অবলোহিত অঞ্চলের মধ্যে হয়, এটাও আমরা খালি চোখে দেখতে পাই না। এটা আবিষ্কার করা হয়েছে দেখো 1922 সালে, প্রায় 14 বছর পরে, প্যাস্টেনের 14 বছর পরে এটা আবিষ্কার করা হয়েছে। এক্ষেত্রে আমরা লাইন পাচ্ছি মোটামুটি দেখা যাচ্ছে সপ্তম শক্তি স্তর পর্যন্ত 4টা লাইন পাচ্ছি। এবং প্রথম লাইনের জন্য আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা পাচ্ছি 4000, অর্থাৎ যেটা অবলোহিত অঞ্চলের মধ্যে হচ্ছে। তাহলে এখান থেকেও আমরা আশা করি অ্যান্সার গুলো দিতে পারবো। তাও একটু করে একজনকে জিজ্ঞেস করছি, এরপরে দুটো স্কিপ করে যাব। এখন বলবে 148 মিশু কি শুনতে পাচ্ছ আমাকে? মিশু কি শুনতে পাচ্ছ? আচ্ছা, মিশুর আওয়াজ নেই। তাহলে এখান থেকে লাইনগুলো তো পারবো স্যার, স্কিপ করে যাচ্ছি একই ধরনের। এরপরটা হচ্ছে ফুন্ড সিরিজ। তাহলে বিজ্ঞানী ফুন্ড দেখেছেন যে উদ্দীপিত ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে পঞ্চম শক্তি স্তরে নেমে আসতেছে। এবং এটা আবিষ্কার করা হচ্ছে 1924 সালে, 2 বছর পরে, ব্র্যাকেটের 2 বছর পরে। এটা হচ্ছে অবলোহিত অঞ্চলে, এক্ষেত্রে আমরা দেখতে পাবো না। তাহলে এখানে লাইন পাচ্ছি আপাতত দেখা যাচ্ছে 3টা, যদিও অনেকগুলো লাইন, ইনফিনিটি দল অনেকগুলো লাইন। আমরা 7 থেকে যদি হিসাব, সপ্তম শক্তি স্তর পর্যন্ত যেহেতু আছে সেখান থেকে হিসাব করলে লাইন পাচ্ছি 3টা। প্রথম লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মানটা দেখো যে আসছে 7459 অবলোহিত অঞ্চলের মধ্যে। এরপরটা হচ্ছে হামফ্রিস, সর্বশেষ। হামফ্রিস দেখেছেন যে বিভিন্ন ধরনের উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে ষষ্ঠ শক্তি স্তরে নেমে আসতেছে। এটা বিজ্ঞানী হামফ্রিস 1953 সালে আবিষ্কার করেছেন। এবং এই সিরিজটাকে আমরা হামফ্রিস সিরিজ বলবো। এটা অবলোহিত অঞ্চলের মধ্যে হবে। এটার জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মানটা অনেক বেশি, 12371। অর্থাৎ এটা হচ্ছে ফারাইয়ার, এফআইআর যেটা পড়ছিলাম আমরা, সেই এফআইআরটা। এখন দেখো অনেকগুলো সিরিজের কথাবার্তা যেহেতু পড়ছি, আমরা ছবি দিলে পারবো, হয়তো এভাবে
যদি আমাদের নাম দিয়ে বলে দেয়, পরীক্ষা যদি ম্যাথটা নাম দিয়ে আসে যে ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে তৃতীয় লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত, এভাবে যখন আমাদের আসবে হঠাৎ করে হয়তো আমাদের মনে পড়বে না যে ব্র্যাকেট সিরিজটা কত নম্বরে নামলে হয়, মনে থাকবে? জি স্যার। যেমন এখন যদি বলে ব্র্যাকেট সিরিজটা ইলেকট্রন কোথায় নামলে হয়, বলতে পারবা? তো N1 কত ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে? না স্যার। হঠাৎ করে বলা যাবে না। তো এই জন্য আমরা যেহেতু এখন সকালবেলা খিদে লাগছে, আমরা নিশ্চয়ই খাবারের দোকান খুঁজবো নাকি? যদি রাস্তায় বের হই খাবারের দোকান খুঁজবো। তো একটা ছন্দ, ছোটখাটো একটা ছন্দ মনে রাখতে পারো, এটা দিয়ে সিরিজের নামগুলো সিরিয়ালি মনে রাখা যাবে। তো তোমাদের বাসার আশেপাশে, কারো বাসার আশেপাশে কি লালখান বাজার আছে কিনা, মানে লালখানের বাজারের আশেপাশে কেউ আছে কিনা? নাই মনে হয়। নাই, কেউ নেই। আচ্ছা, তো আমি এভাবে একটা ছন্দ দিচ্ছি, দেখো যে লালখান বাজারের পশ্চিমে বেকারির ফুড হাইওয়েতে পাবে। কি বলছি স্যার? যে লালখান বাজারের পশ্চিমে বেকারির ফুড হাইওয়েতে পাবে। তো বেকারি ফুড যদি আমি খেতে চাই তাহলে হাইওয়েতে পাবো। হাইওয়ে একটা বিশাল দোকান আছে, ওখানে আমরা পেয়ে যাবো। তো এখন দেখো লা দিয়ে হচ্ছে কি লাইমেন, এরপরে বাজার, বা দিয়ে হচ্ছে বামার, এরপর পশ্চিম প্যাশ্চেন, এরপরে কি বলছি বেকারি ব্র্যাকেট, এরপরে ফুড ফুন্ড এবং হাইওয়ে হামফ্রিস। এবার কি মনে রাখতে পারবো স্যার সিরিয়ালি? আরেকবার বলে দিন স্যার। আচ্ছা, এটা লিখে নিতে পারো যে লালখান বাজারের পশ্চিমে বেকারির ফুড হাইওয়েতে পাবে। সরি। আচ্ছা, তো এখান থেকে আমরা ধরো সিরিয়ালি মনে রাখবো কি যে ইলেকট্রন লালখানের বেলায় অর্থাৎ লাইমেনের বেলায় প্রথমে নামবে, 1 নম্বরে নামবে, এরপরটাতে 2 নম্বরে নামবে, 3 নামবে, 4 নামবে, এভাবে সিরিয়ালি মনে রাখবো। 1 নামলে লাইমেন, 2 নামলে বামার, 3 প্যাশ্চেন, 4 ব্র্যাকেট, 5 ফুল, 6 হামফ্রিস। আর লালখান বাজারের পশ্চিমে বেকারির ফুড হাইওয়েতে পাবো, মনে থাকবে। ঠিক আছে স্যার। তো আজকে আমরা শুধুমাত্র বিভিন্ন সিরিজ এবং সিরিজের ক্ষেত্রে প্রথম লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য আমাদের পরীক্ষায় যেভাবে ম্যাথগুলো আসে সেগুলো প্র্যাকটিস করছি। আগামী দিন আমরা কয়েকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করবো এখান থেকে। আর আরেকটা কথা জানিয়ে দিচ্ছি, ইনফরমেশন, তোমাদের 7 তারিখ অর্থাৎ শনিবার সম্ভবত কেমিস্ট্রি উইকলি টেস্ট আছে। এই উইকলি টেস্টের সিলেবাস আমরা টিচাররা 4 জন আছি, 4 জনে মিলে নির্ধারণ করেছি এই বর্ণালী পর্যন্ত। না হলে তোমাদের পরবর্তী পরীক্ষা যেটা আছে সেটাতে আবার চাপ পড়ে যাবে, সেজন্য বর্ণালী পর্যন্ত নিচ্ছি। তার শুরু থেকে বর্ণালী মিতি পর্যন্ত। এইটা পর্যন্ত স্যার? হ্যাঁ, এখন যেগুলো পড়বো এখন যেটা পর্যন্ত। হ্যাঁ, আমরা এখান থেকে ধরো আগামীকালও কিছু ম্যাথ করব, এই ম্যাথগুলো পর্যন্ত থাকবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে শুরু থেকে এখন পর্যন্ত যা পড়া হচ্ছে সেই টপিকসগুলোতে আমরা বুধবার এবং বৃহস্পতিবার ইনশাআল্লাহ আলোচনা করবো এগুলোতে। তোমরা সমস্যাগুলো বলিও, আমি সেখান থেকে আবার আলোচনা করে দিব। বা তোমাদের যদি সমস্যা না থাকে তাহলে আমি কয়েকটা বোর্ড প্রশ্ন আলোচনা করলাম যাতে তোমাদের প্রশ্ন সম্পর্কে একটু আইডিয়া হয়। ঠিক আছে স্যার? ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো আস্তে আস্তে, এবং কোনো সমস্যা হলে অবশ্যই জানাই। আসসালামু আলাইকুম।